আমি ঘটনাটা পড়ি। আমার নাম সোহেল। আমি লন্ডনে থাকি প্রায় ৬ বছর। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা লন্ডনের একটা জায়গায় এবং ঘটনার দিন আমার গার্লফ্রেন্ডকে বাসায় নামিয়ে দিয়ে যাই আমি। বাট তখন আমাদের মধ্যে ছোট একটা ব্যাপার নিয়ে ঝগড়া হলো। তাই আমি রাগ করে ওদের বাসার পাশে একটা পার্কের বেঞ্চে বসে সিগারেট ধরাই। আগে বলে রাখি যে আমি সবসময় আমার একটা ফ্রেন্ড অভিক তাকে সঙ্গে নিয়ে আসতাম। বাট ঐদিন ওর কাজ ছিল। তাই আমি একা এসেছিলাম। ও পার্কটি আসলে লম্বা একটা রাস্তা যেটার সাইড দিয়ে অনেক বড় ছোট গাছ আছে এবং মাঝখানে বেঞ্চ দেয়া আছে। ঠিক তেমনই একটা বেঞ্চে আমরা বসেছিলাম। আমি বসেছিলাম এবং তখন সময় ছিল রাত ১০:৩০। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখন আমার পেছনে একটা হাত এসে পড়ল। আমি অবাক এবং একই সাথে ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম অভি। আচ্ছা, অভিক না, নামটা হচ্ছে অভি। এবং অভি আমার দিকে মুচকি একটা হাসি দিয়ে আমার পাশে বেঞ্চে বসে পড়ল এবং বলল, "আমি চলে এসেছি।" তখন আমি বললাম, "তুই না বললি যে তুই না কাজে ছিলি?" ও উত্তরে বলল যে, "না, আজ তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছি।" তখনই হঠাৎ করে দাঁড়িয়ে বলল, "চল ওইদিকে হাঁটা শুরু করি।" তখন আমি ওর পিছু হাঁটা শুরু করলাম। আমার মাথায় তখনও আমার গার্লফ্রেন্ডের চিন্তা হচ্ছিল। ওর পেছনে হেঁটে যেতে আমি হঠাৎ খেয়াল করলাম যে ও আমাকে ওই পার্কের পাশে একটা গ্রেভইয়ার্ড ছিল, সেইখানে নিয়ে যাচ্ছিল। তখনও আমি অবাক হলাম না। কারণ কারণটা হলো যে আমি আর ও প্রায়ই গ্রেভইয়ার্ডে যেতাম এবং বেঞ্চে বসে থাকতাম। কারণ আমাদের বিলিফ ছিল যে গ্রেভইয়ার্ড পবিত্র একটা জায়গা। তাই আমি ওকে কিছু বললাম না। ঠিক তখন আমার মোবাইল ভাইব্রেট করে উঠল এবং আমি পকেট থেকে আমার মোবাইল বের করে দেখি যে আমার মোবাইলে অভি কল করছে। বাট তখন আমি অভির হাতের দিকে তাকালাম। দেখলাম ওর হাতেও মোবাইল নেই। ঠিক তখন লাইনটি কেটে গেল এবং ঠিক ১০ সেকেন্ড পরে আবার অভির কল আসলো। আমি ভাবলাম হয়তো অভির পকেটে মোবাইলটা চাপ পড়ে কোনোভাবে কলটা আসছে। ইতিমধ্যে আমি অভি একটু পিছনে পড়ে যাই এবং মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে। কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে এবং আমি নিজেও বুঝলাম না কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না যে, "আমাকে কল দিচ্ছিস কেন? বা তোর মোবাইল কোথায়?" এগুলো কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না। এবার সেকেন্ড লাইন সেকেন্ড লাইন থেকেও গেল। আ আচ্ছা, এবার সেকেন্ড লাইন থেকেও লাইনটাও কেটে গেল। আচ্ছা, তার মানে সেকেন্ড বার যখন ফোন দিয়েছিলেন তখনটাও কেটে গেল। ঠিক ১ মিনিট পর মোবাইলে একটা এসএমএস আসলো এবং সেই এসএমএসটি ছিল অভির মোবাইল থেকে। এসএমএসটি অভি আমাকে যা লিখেছিল তা হলো, তিনি ইনভার্টেড কমার মধ্যে লিখেছেন যে, "আমি মাত্র কাজ শেষ করেছি। আমার ফোন ধরছিস না কেন?" ঠিক তখন আমার সেন্স আসে যে আমি যার সাথে আছি তাহলে সে কে? তখন আমি আর দেরি না করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে। ঠিক তখন আমার সাথে যে এতক্ষণ অথের রূপ ধরেছিল সে বলল, "তুই এখানে দাঁড়া, আমি আসছি।" তখন আমি কিছু না বলে সূরা পড়েই যাচ্ছিলাম। সূরা পড়া শেষ এবং আমি তখন অভিকে ফোন দিলাম এবং মেইন রোডের দিকে হাঁটা শুরু করলাম এবং বাসায় চলে আসলাম। তারপর আমি আমার গার্লফ্রেন্ডের কাছে পুরো ঘটনাটা বললাম এবং আমার গার্লফ্রেন্ড যেটা বলল আমাকে সেটা হচ্ছে যে, কিছুদিন আগে এখানে একটা ছেলে খুন হয়েছিল, মার্ডার হয় এবং তিনি বলেন যে হতে পারে সেই ছেলেটার আত্মাটা আমার সাথে ফ্রেন্ডের রূপ ধরে নিয়েছিল এবং সে যে গ্রেভিয়ারের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, মানে এটা সত্যি আল্লাহই জানে যে আসলে কি উদ্দেশ্য ছিল বা কি দেখাতে চেয়েছিল, কোনো উইয়ার্ড কিছু দেখাতে চেয়েছিল কিনা, বা হয়তো সে বলতেও পারতো এরকম ভাবে। আর না, সেটা আবার এই হ্যামলেটের মতো নিশ্চয়ই কিছু একটা হবে না যে সে বলল যে আসলে আমি খুন হয়েছিলাম, আমাকে অমুকে খুন করেছে। এরকম ধরনের মানে ঘটনা তো ঘটবে না। সো যাই হোক, আর এই সাথে আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন এই মুহূর্তে। আমরা তার কাছ থেকে জেনে নেব তার ঘটনাটি। শুরুতেই আপনি আপনার পরিচয়টা দিবেন একটু প্লিজ। হ্যালো, দিস ইজ অনিত। ঢাকা সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আর খিলগাঁও থেকে আসছি। ওকে। সো ১ম এ কোন দিয়ে শুরু করব? আপনার তো অনেকগুলো ঘটনা ইনফেক্ট আপনাদের ফ্যামিলিতে ঘটেছে। ১ম এ আমি একটা পুতুলের কাহিনী শুরু করব, যেটা ঘটছিল আপনার মগবাজারের একটা বাসায়। তো আমি তখন ক্লাস 4 পড়ি। আ আমি আমার ফুপির বাসায় স্টে করছিলাম আ রমজান মাসে।
তো রাত ৩টা বাজে মানে সবাই ঘুমছিল। রাত ৩টা বাজে আপনার আমার ফুপি জাগে, ছোট ফুপি জাগে। তো উনি মানে টয়লেটে যাওয়ার জন্য উঠে আরকি। সো টয়লেটে যেতে হলে আপনার একটা করিডোর পার করে যেতে হয়। রাইট। আর আ আমার ফুফাতো বোনের জন্য একটা পুতুল কেনা হয়েছিল। পুতুলের শেপটা ছিল মোটামুটি একটু বড় ছিল প্লাস আপনার একটা বিড়ালের পুতুল। আ তো পুতুলটা সবসময় আমার ফুফাতো বোনের রুমেই থাকতো। তো যখন করিডোরটা ক্রস করে যাচ্ছিলেন আমার ফুপি, তো করিডোরটা ক্রস করার সময় উনি দেখেন যে সেই পুতুলটা মানে যেটা কখনো মানে দাঁড়ানো সম্ভব না, সেই পুতুলটা দাঁড়িয়ে আছে ওনার সামনে। আর পুতুলটার চেহারাটা মোটামুটি মানে একটু স্মাইলি ছিল। সো পুতুলটা ওনার দিকে তাকিয়ে হাসছে। এই সিনটা দেখে উনি মানে সেখানে সেন্সলেস হয়ে যান। খুব ভয় পান। আর সেন্সলেস হওয়ার আগে একটা চিৎকার দেন। যে চিৎকারে আপনার সবাই উঠে যায়। তো যদিও আমি উঠি না। সবাই ওঠার পরে এখানে আসেন করিডোরটাতে এসে দেখেন আমার ফুপি বেহুশ হয়ে পড়ে আছেন। আচ্ছা। আর আ আর পুতুলটাও ওনার সামনে পড়ে আছে। ওকে। তো আ সকালবেলা আমি জাগি তো ঘটনা শুনি। তো সবাই তখন আলোচনা করতেছিল যে এই ঘটনাটা কিভাবে ঘটলো। বাট কেউই মানে বিশ্বাস করছিল না। বাট আমার ফুপি খুব কনফিডেন্টলি বলছেন যে, "না আমি দেখছি এবং এটা আসলে সত্যি আমি দেখছি এটা ইটস নট এ হ্যালুসিনেশন।" ওকে। অ্যান্ড দেন আমার দাদি যদিও মানে একটু পুরানো আমলের মানুষ, তো উনি কিছু হুজুরকে চিনতেন। হুজুরের কাছে গেলেন জানতে যে কি হইছে আসলে ঘটনাটা কি? হ্যাঁ, তো হুজুর যেটা বললেন যে ওই পুতুলটা একটা যেখানে ছিল আরকি সেখানে মানে জায়নামাজের উপরে পুতুলটা রাখা হয়েছিল। জায়নামাজের পাশে মেবি একটা কোরআন শরীফ ছিল। আম তো আ একটা জিন ওই টাইমে এই জায়গাটা ক্রস করছিল। ওকে, আচ্ছা। তো ক্রস করার কারণে জিনটা ওই জিনিসটা দেখে একটা পুতুল। আসলে পুতুল আমাদের ইসলামিক মানে রীতিতে আসলে পুতুল জিনিসটা খুব খারাপ চোখে দেখা হয়। যাই হোক তো জিন ওই জিনিসটা লাইক করে নাই। আর তখন খুব ওনাদের রেগে গিয়ে উনি আ চাচ্ছিলেন যে পুতুল দিয়ে মানে একটা শিক্ষা দিতে যাতে এই টাইপের কাজ আর না হয় ফিউচারে। সো তখন একটা জিনি মানে এই কাজটা করছিল আরকি। জিনটা নিজের মধ্যে ধার্মিক ছিল খুব। তাহলে ধার্মিক তার এটা পছন্দ হয়। হ্যাঁ, পছন্দ হয়নি। সো তিনি এই কাজটা করলেন আপনার ওই যে পুতুল দিয়ে এই কাজটা করলেন। তো তখন বাসা ওয়েল আমি এখানে একটা কথা বলব। আসলে সত্যি কথা বলতে কি আমাদের অনেকেরই হয়তো এরকম পুতুল-টুতুল ঘরে থাকে এবং আমরা আ পুতুলের সাথে দেখি যে মানে এমনিতে ঘরে অনেকে এমনিতে শোপিস হিসেবেও বিভিন্ন পুতুল সাজিয়ে রাখেন। তো হঠাৎ করে সেই চেনা পুতুলটি যদি অচেনা হয়ে যায়, তাহলে খুব মানে বাজে একটা ঘটনা ঘটবে। আমরা বিভিন্ন সময় এই যে হরর মুভিগুলোতে দেখি, জি, হ্যাঁ? তো মানে আমি যদি মানে যদি মনে হয় যে হ্যাঁ, ভূত দা তো বলে যদি কিছু না থাকে, ঠিক আছে। জিন বলে যদি কিছু থাকে, ওকে ফাইন। জিন যদি একটা মানুষকে possessed করে, মানে একটা মানুষের শরীরে ঢুকে তাকে তার মতো করে চালায়, তাহলে সে তো একটা পুতুলের মতো ঢুকতে পারে। সো পুতুলটা যদি ঘরের মধ্যে থাকে এবং চেনা পুতুলটি যদি হঠাৎ করে একটা রাতে মানে আপনার ফুপু নিশ্চয়ই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এরপরে? উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। দেখানোর পরে অনেকদিন পরে উনি স্বাভাবিক হইছেন। তবে একটা জিনিস এখানে বলব সেটা হচ্ছে যে আ ১ম যারা এই জিনিসটা দেখবেন যে আপনার চেনা পুতুলটি অচেনা হয়ে গেছে, একটু সময় নিবেন এবং জাস্ট মানে ওই চিন্তাটা বাদ দিয়ে দিবেন। কারণ অনেক সময় হয় কি যে চিন্তা করে তাকিয়ে থাকলে অনেক সময় আরে হাসছে বোধহয়। আরে না, মন খারাপ করে আছে নাকি? এরকম হয়ে যেতে পারে। ঝামেলা হয়ে যেতে পারে। তারপরে বলেন। তারপর হলো যে ওই বাসাটা বন্ধ করা হয়েছিল। দেন আর বলা হয়েছিল যে পুতুলটাকে হয় জ্বালিয়ে দিতে না হলে আপনার একটা বস্তায় ভরে কোনো একটা জায়গায় ফেলে দিতে। তো যেহেতু পুতুলটা মানে সবারই খুব ফেভারিট ছিল আসলে পুতুলটা দেখতে খুব সুন্দর ছিল। আর যে আমার ফুফাতো বোন যেহেতু ছোট ছিল ওর কান্নার কারণে আরকি মানে ও খুব মন খারাপ করছিল যে পুতুলটা জ্বালিয়ে দেওয়া হলো। তখন দেখা হলো যে আপনার ওই পুতুলটাকে বস্তায় ভরে স্টোর রুমে রেখে দেওয়া হয়েছিল। ওকে। যে আর প্রবলেমটা ফাইন। তারপর? তারপর এই তো মানে আর কোনো ঘটনা আছে আপনার? আর আমার আরেকটা ঘটনা আছে আমার দাদিকে নিয়ে। আসলে ঘটনাটা দাদি, বিড়াল আরো অনেক কিছু আছে এই ঘটনার ভিতরে। সো যাই হোক আমার আমাদের দাদার বাড়ি আছে সাভারে। সাভারে তাদের বাড়ি আছে। তো সেটা অনেক আগে মানে তৈরি করা হয়েছিল। উম আ আসলে তখন ওই জায়গাটার মধ্যে অনেক গাছগাছালি ছিল। বাড়িটা শুরু করার মানে তৈরি করার আগে। তো পাশে অনেক টিন শেড ঘর ছিল যেগুলার মানে মালিক আমার দাদাই ছিলেন। ওইখানেই আমার দাদি কিছুদিন স্টে করে ভাবলেন যে ওইখানেই একটা বাড়ি হবে। আর যেহেতু সাভার একটা আ মফস্বল এলাকা টাইপের। তো সেখানে তেমন কোনো বাড়িঘর আগে ছিল না। তো ওটাই মনে হয় ২য় বাড়ি ছিল ওই জায়গাটার। তো
বাড়ির শুরু মানে ওই জায়গাটার মধ্যে অনেক গাছ হয়, মানে সেই গাছগুলোকে কাটতে হয়েছিল আর মানে বাড়িটা করার জন্য। তো গাছগুলো কাটার পরে তখন থেকে আসলে বেসিক্যালি প্রবলেমটা শুরু হয়। উনি থাকতেন বলা হইছে যে ওই টিন শেড ঘরগুলোতে। তো আ দেখা যায় যে একটা কালো বিড়াল সবসময় ওনাকে ফলো করছে। আ দাদি বলতেন যে কালো বিড়ালটার চোখ ছিল সবুজ রঙের। তো ও সবসময় ওনাকে ফলো করছে। উনি যখন নামাজ পড়বেন তখন ওনার আশেপাশে ঘুরতেছে, জায়নামাজের আশেপাশে ঘুরতেছে। এমনকি ওনার কাঁধে এসেও বসছে। তারপর উনি যখন ঘুমিয়ে থাকতেন তখনও মানে উনার খাটে বিভিন্ন ধরনের আওয়াজ করা হতো, খাটে বাড়ি দেওয়া হতো। প্লাস বিড়ালটা মানে খুব শক্তিশালী ছিল। মানে আমার দাদি বললেন যে, বিড়ালটা এত শক্তিশালী ছিল যে খাটটা মাঝে মধ্যে নড়েও যেত। তো আমার দাদি যেহেতু অনেক পুরান আমলের, সো উনি অনেক সূরা জানতেন। উনি সূরা-টুরা পড়ার পরে বিড়ালটা চলে যেত। দেন উনি যখন ওনার মানে নিউ বাসাটা যেটা তৈরি করা হয় গাছ ছাড়ার পরে, উনি যখন ওই বাসাতে শিফট হলেন তখন ওই বাসায় বিভিন্ন ধরনের ছায়া দেখা যেত যেগুলো মানে মানে মাঝে মধ্যে অনেক কান্নার আওয়াজ পাওয়া যেত। বিভিন্ন লোকের আপনার আ অদৃশ্য লোকের গলার ভয়েসের আওয়াজ পাওয়া যেত। ওকে। তো উনি উনি মানে বুঝতেন না আসলে এই ব্যাপারটা কি ঘটতেছে। তো উনি খুব ভয় পেলেন প্লাস উনার জন্য অনেকে ইনটলারেবল হয়ে গেল একসময়। তো উনি ট্রাই করলেন যে দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো উনি একটা হুজুরের কাছে গেলেন। আম এলাকার একটা হুজুর। তো হুজুরটি বললেন যে যখন আপনার ওই বাড়ি করার সময় অনেকগুলো গাছ কাটতে হয়েছিল। তো ওই গাছগুলোর মধ্যে একটা গাছ ছিল শিমুল গাছ যেখানে আপনার অনেকগুলো পরী বসবাস করত। আর গাছগুলো কাটার কারণে সেই পরীগুলা মানে রেগে যায়। আর রেগে গিয়ে মানে বাড়ির যে মালিক তার সাথে মানে থাকে এবং তাকে ডিস্টার্ব করার জন্য সবসময় ট্রাই করে। তো প্লাস মানে মেইন ঘটনা এটাই ছিল। এটাই ছিল, এটাই হলো যে ওই পরীগুলো রেগে যায়। আর তখন হুজুর বলে যে, "এই পরীগুলো অনেক খারাপ। আর যত তাড়াতাড়ি সম্ভব একটা শিমুল গাছ লাগান। যাতে ওনারা আবার তাদের বসবাসের স্থান।" এটা খুব ইন্টারেস্টিং যে আবার শিমের গাছ লাগাতে তো বলল। আর বাসাটা বন্ধ করা হয় যাতে আর পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। যদিও অনেক প্রবলেম হয়েছিল। বাট আমার দাদি করল যে শিমুল গাছটা লাগালো। তো শিমুল গাছটা যতদিন পর্যন্ত না বড় হইছে মানে ওনারা যখন ভাবছে যে মানে পরিবার যতদিন না পর্যন্ত ভাবছে এটাই তাদের জন্য বাসস্থান। বাসস্থান আর নতুন বাসস্থান তৈরি হয়। হ্যাঁ, ততদিন পর্যন্ত আমার দাদির প্রবলেম হয়। বিভিন্ন ধরনের প্রবলেম জ্বালাতন করতে থাকে এবং একসময় বিড়ালের পরিমাণও বাড়তে থাকে। প্রায় ২-৩ টা বিড়াল এসে ওনাকে জ্বালাতন করতে থাকে। ওকে, থ্যাংক ইউ। আমাদের হাতে একটা ইমেইল আছে এবং এই ইমেইলটি আমাদের পাঠিয়েছেন পুরো ঠিকানা দিয়ে মোহাম্মদ আজিজুর রহমান, গ্রাম বিরং আ আ বি আ বিরা আচ্ছা বিরাহিমপুর নাকি বিরানপুর নাকি ইব্রাহিমপুর হবে সম্ভবত সেটাই। ইব্রাহিমপুর হবে। পীরগঞ্জ পোস্ট অফিস আ নাটোর জেলা থেকে। এবং তিনি বলেছেন যে ১ম এই আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও ফুর্তি, ভূত এফএম এর অনুষ্ঠানের জন্য একটি ঘটনা পাঠালাম। অনুগ্রহ করে ঘটনাটা পড়বেন। ঘটনাটি ঘটেছে ২০১০ সালের ১ম দিকে আমাদের পাশের গ্রাম জালালাবাদে। ওই ব্যক্তির নাম খোদা বক্স, বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৭ বছর। সে একদিন রাত ২টা-৩টার দিকে তার বাথরুমে যাবার প্রয়োজন হয় এবং সে যায় এবং এখানে উল্লেখ করার মতো বিষয় যেটা সেটা হচ্ছে তাদের বাসার পাশে একটা সাঁওতাল পাড়া আছে। তারপর সে বের হয়ে দেখে যে তার থেকে আনুমানিক ২০ গজ দূরে রাস্তার পাশে একটি মহিলা ঘোমটা মাথায় দিয়ে বসে কাঁদছে। তখন সে মনে করে যে হয়তো সাঁওতাল বাড়ির কোনো লোক তার স্ত্রীকে মেরেছে, সেইজন্য সে বাইরে বসে কাঁদছে। তখন সে আস্তে, আস্তে মহিলাটির দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর সে লক্ষ্য করে যে ১ম এ তার এবং মহিলাটির মাঝে যতটুকু দূরত্ব ছিল, তখন ঠিক ততটুকুই দূরত্ব রয়ে গেছে। কিছুতেই দূরত্ব কমছে না এবং মহিলাটির কাছেও সে যেতে পারছে না। কিন্তু তার অন্যদিকে কোনো খেয়াল নেই, সে এগিয়েই চলেছে। এদিকে ওই ব্যক্তিটি কিন্তু আস্তে, আস্তে বাড়ি ছেড়ে মাঠের মধ্যে চলে গেছে এবং মহিলাটিও সমান দূরত্ব বজিয়ে রেখে এগিয়ে যাচ্ছে। অপরদিকে ওই মাঠের মধ্যে ছিল একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর। সেখানে মানে সচরাচর কেউ সেই ঘরে প্রবেশ করত না এবং মাঝে মধ্যে রাত্রে ওই ঘরে আলো দেখা যেত অথচ সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। যাই হোক, ওই ব্যক্তিটি একসময় লক্ষ্য করে যে মহিলাটি সেই গভীর নলকূপের ঘরে প্রবেশ করল। তখন তার মাথায় কাজ করল, তার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে যে সে বুঝতে পারে যে আচ্ছা আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি এবং আসলেও মহিলাটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তখন সে একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে বাড়ি ছুটে আসে এবং বাড়িতে এসে সে অজ্ঞান হয়ে যায় এবং সঙ্গে, সঙ্গে তার শরীরেও জ্বর এসে যায়। অনেক চিকিৎসা করার পরেও
সে আর সুস্থ হয়নি। মাসখানেক অসুস্থ থাকার পরে এক পর্যায়ে সে মারা যায় এবং তারপরেই ঘটে মর্মান্তিক একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটি অত্যন্ত গরিব ছিল এবং একজন দিনমজুর ছিল। সে মারা যাবার পরে তার স্ত্রী ছোট ছোট 4 সন্তানকে নিয়ে একেবারে পথে বসে যায়। তখন থেকেই সে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে সংসার চালাচ্ছে। সো এই ঘটনাটি তাকে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা। সো যারা বলেন যে দেখতে যায় এভাবে আগ্রহ প্রকাশ করেন, তারা খুব বেশি সাহস না দেখানোই ভালো। কারণ যদি এরকম বড় ধরনের কোনো ঝামেলা ফেস করেন, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসাটা আসলে অনেক কষ্টের। যাই হোক, আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাব এবং তার ঘটনা আমরা শুনবো। যিনি আমাদের সাথে ১ম একটা ঘটনা শেয়ার করেছিলেন। আজকে এখন এই মুহূর্তে তিনি আমাদের তার কাছ থেকে আমরা সেকেন্ড ঘটনাটা শুনবো। আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু আমাদের এখানে দেখা যায় না সবাইকে নাম বারবার। হ্যালো, আমি পিয়াস ধানমন্ডি থেকে। আ আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটাও আমার আব্বুর এক্সপেরিয়েন্স করা। এটা আমার দাদু বাড়ির একটা ঘটনা। আমার দাদু বাড়ি নাটোরে। আ মানে আব্বু তখন ক্লাস 9 এ বা 10 এ পড়ে। এই সময়কার ঘটনা আরকি। অনেক আগের। অনেক নাও ৩০ বছর আগের ঘটনা। তো সেখানে হয়েছিল কি যে আব্বুদের দাদা বাসার পাশের এক বাড়িতে নতুন বিয়ে করে নিয়ে আসছে এক আঙ্কেল। উনি মানে নতুন বিয়ে করে আনছে। তার বিয়ে করে আনার পর এই ৭ দিন থেকে ৮ দিন যাওয়ার পরে হঠাৎ করে তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতেছেন যে তার মানে তার স্ত্রীর মধ্যে কিছু একটা চেঞ্জ হইছে। আচ্ছা, কেমন টাইপের চেঞ্জ বলতে কি যে হঠাৎ সে রাত-বিরাতে উঠে চলে যায়। মানে তাকে পাওয়া যায় না। ১২টা-১টার সময় পুকুরে বসে থাকে। পুকুরের মধ্যে ডুবে গলা পর্যন্ত পানি নিচে চুবে থাকে। রাত্রের বেলা হঠাৎ গাছে উঠে যায়। দুপুরবেলা গাছে থাকে। ঘ ঘরের কোনো কাজে মন নাই। এই টাইপের মানে পাগলামি শুরু করছে আরকি। হঠাৎ করে মানে ভালো মানুষ ৭-৮ দিন যেতে না যেতে হঠাৎ করে পাগলামি শুরু করছে। তখন তারা আরকি গ্রামে তো তেমন আর কিছু ছিল না। তখন কারেন্টও ছিল না আরকি। তখন তারা করছে কি যে একদিন একটা ওঝা বলে বা এরকমই কি যেরকম তান্ত্রিক-টান্ত্রিক বলে আরকি তাকে ডাকছে। সো সে আসছে। আসার পরে ওই মহিলাকে দেখে বলছে যে মহিলা বোধহয় এরকম কিছু প্রবলেম আছে। সো ওকে ট্রিটমেন্ট করতে হবে। তো বলছি, "কিভাবে করবেন ট্রিটমেন্ট?" বলছি কি যে একটা মানে আমাদের দাদু বাড়ির পিছনে মানে বাহিরে বড় একটা বাইরে বাড়ি ছিল। মানে বড় জায়গা। ওই জায়গাটা অনেক বড় ছিল। পাশে গোয়ালঘর-টর আছে। সেখানে আরকি মানে মহিলাটাকে আনছে। আনিয়ে ওখানে বসাইছে। বসানোর পরে তার চারিদিকে ৬ হাত দূর দিয়ে একটা সার্কেল করছে। সার্কেল করছে। আর তখন উনি বলছেন যে এই অনেক লোক আসছে দেখতে যে কি করবে এই লোকটা, কি করবে দেখতে সবাই আসছে গ্রামের অনেক লোকজন। তো বলছে আপনাদের মধ্যে থেকে ৪ জন লোক আসেন যিনি সবচেয়ে শক্তিশালী। মানে কি যে এই মহিলার মানে কি যে নড়াচড়া করবে তো ওকে ধরে রাখতে হবে। আমি একাই তো পারব না। তখন ৪ জন লোককে ডেকে নিয়ে এসে সার্কেলের মধ্যে ঢুকাইছে। আর বলছে কি একটা পিতলের কলসিতে করে ১ কলসি পানি নিয়ে আসেন। সো এই পানিটা আমার লাগবে। এই পানিটা ছাড়া আমি ওকে ঠিক করতে পারব না। সো এক কলসি পানিও আনছে। তার হাতে ঠিক তসবি টাইপের কিছু একটা ছিল। কিন্তু তসবির তো দানাগুলো অনেক ছোট হয়। তার ওই দানার ওই জায়গাতে ছিল আরকি বড় নীল ও কমলা, হলুদ কালারের পাথর। সো মানে তখন সে শুরু করছে কি এই যে পাথরগুলা খালি গুনতেছে মনে বিড়বিড় করে গুনে সে বারবার ওই কলসির পানিতে ফু দিচ্ছি। বারবার কলসির পানিতে ফু দিচ্ছে। আর কলসির পানি যতই ফু দিচ্ছে আর ওই মহিলা প্রচুর জোর খাটাচ্ছে। মানে অস্বাভাবিক জোর যে ৪ টা মানুষ, একটা মহিলা মানুষ ৪ টা বড় শক্তিশালী পুরুষ মানুষ তাকে ধরে রাখতে কন্ট্রোল করতে পারছে না। এত জোর খাটাচ্ছে। মানে সে দৌড় দিয়ে খালি আসতে চেষ্টা করতেছে যে ওই কলসি তাকে ফেলে দেওয়ার চিন্তা-ভাবনা। কিন্তু ওরা অনেক শক্ত করে ধরে রাখছিল। এভাবে প্রায় ঘন্টাখানেক ১-১.৫ ঘন্টার মতো আরকি ট্রাই করছে। ট্রাই করার পরে এই লোকও কি হাঁপায় গেছে। মানে যে মানে সাধু ছিল বা তান্ত্রিক ছিল সেটা হাঁপায় গেছে। আবার যাওয়ার পর বলছে কি আমি একটু রেস্ট নিবো। আবার আমি শুরু করতেছি ১০ মিনিট পরে। আমাদের ওই গ্রামে আবার কি একজন ছিলেন যিনি আসলে কি বলতেন ব্লাক ম্যাজিক করতো আরকি। ব্লাক ম্যাজিক করতো। সে আসলে বান মারা না কি টাইপের এই কথাটা আমি জানি না ঠিক বলতে পারতেছি না। বান মারতো নাকি যে মানুষকে করে দিলে কারো যদি ছোট কিছু ঘা থাকতো সেটা ক্যান্সারে রূপান্তর হয়ে যেত। মানে এরকম একটা লোকমুখে শোনা গেছে আরকি। কারণ সেই লোকটা কি মানুষের আসলে ভালো চাইতো না। মানুষের ক্ষতি করতে তার খুব ভালো লাগতো। তো ওই ১০ মিনিট টাইমের মধ্যে ওই মহিলা কিন্তু একটু অজ্ঞান টাইপের মতো হয়ে গেছে। মানে প্রায় অজ্ঞানের মতো বা দুর্বল হয়ে পড়ে গেছে। অনেক জোর খাটাইছে ৪ জন লোকের সাথে। তখন করছে কি ওই যে ব্লাক ম্যাজিক পারে যে লোকটা, ওই লোকটা ওই সময়ের মধ্যে করছে কি কানের মধ্যে আসে ওই মহিলার কানে কিছু একটা বলে গেছে।
বলে যাওয়ার পরে 10 মিনিট পরে যখন এই মানে যে লোকটা ছাড়াচ্ছিল, এই লোকটা যখন আবার আসছে ফেরত আসার পরে দেখি মহিলা পূর্বে যেমন ছিল ফার্স্ট টাইমে ১ম এ যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো উন্নতি হয় না কার। মানে আবার ঐরকমই পূর্বের অবস্থায় ফেরত চলে গেছে। তখন এখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করছে যে, "আসলে আপনি এতক্ষণ ধরে ট্রাই করতেছেন, কি হলো? মানে তো কিছু হচ্ছে না তো। কি যেরকম ছিল সেরকমই তো আছে। আপনি কি পারবেন আসলে না পারবেন না?" তখন ওই লোক বলতেছে যে, "আপনাদের মধ্যেই তো একজন এসে আমার ক্ষতি করে দিয়ে গেছে।" "কি ক্ষতি?" বলছে, "কেউ এসে তার কানে কিছু একটা বলে গেছে জিনকে। সো এখন সে তা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে।" তখন বলছি, "তাহলে এখন কি করা যাবে?" তখন বলছে কি যে, "ওই লোককে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে করছে, তাকে আগে ঠিক করতে হবে। তারপরে আমি এর চিকিৎসা করতে পারবো, নাহলে করতে পারব না।" তখন সে নাকি কিছু করছে, মানে মনে কি করে তাকে আইডেন্টিফাই করছে ওই লোকটাকে। ওই লোকটাকে ধরে আনছে। ধরে এনে ওই লোকটাকে বসাইছে। বসানোর পরে ওই লোকটার পাশ দিয়ে আবার ছ আ ছ মানে ৬ হাত দূর দিয়ে একটা সার্কেল করছে। করার পরে ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে। যে লোকটা বলছিল আরকি কানে। ওই অজ্ঞান হয়ে তখন ওই লোকটা আবার মহিলার কাছে ফেরত আসছে। ফেরত আসার পরে আবার সে পূর্বের থেকে আবার শুরু করছে। আবার ফু দেয়, মহিলা লাফালাফি করে, ফু দেয়, লাফালাফি করে। এরকম ১ থেকে ১.৫ ঘন্টা যাওয়ার পরে মহিলার ভয়েস পুরোপুরি চেঞ্জ। একদম একটা পুরুষালী কণ্ঠ হয়ে গেছে। তখন সে একটা নাম বলছে, সে নামটা আমার মনে নাই আমার। আমি বলছি, "তুমি কি?" তখন ও বলছে যে, "আমি হিন্দু।" তো বলছি, "তোমার জাত কি?" তখন ও বলছে, "আমি চাড়াও।" মানে হিন্দুদের মধ্যে একটু নিচু জাত আরে। তো বলছে, "আমি চাড়াও।" তখন বলছি কি যে, "তুমি একে আসে ধরছো কেন? তো এরকম করতেছো কেন?" তখন বলছে কি যে, "এই মেয়ে নতুন বিয়ে হয়ে আসছিল, এর সাথে অনেকে দেখা করতে আসছিল। কিন্তু এই সবার কারোর মানে অনেকের সাথে খারাপ ব্যবহার করছে। যেটা আমার পছন্দ হয় না। এজন্য আমি একে ধরছি। আমি আর যাবো না এখান থেকে।" বলছি, "কেন? তোমাকে তো যেতে হবে। কি করলে তুমি যাবা?" বলছে, "১ সপ্তাহে আমি যাবো। তুমি একটা পাঠা বলি দাও আমার নামে, তাহলে আমি চলে যাবো।" তখন ওই বলছে যে, "এরা তো মুসলমান, এরা ওই পাঠা বলি-টলি এটা তো মানে হবে না, করতে পারবে না।" তো আমি বললাম, "অন্য কিছু করো।" তখন বলছে, "না যাবো না, যাবো না, যাবো না।" অনেক কিছু করার পরে সে বলছে, "ঠিক আছে ১ সপ্তাহ যাবো। আমাকে ৫ কেজি কাঁচা আতপ চাল এনে দিতে হবে, ৫ লিটার দুধ আর ১৬ টা কলা। যেটা এনে দাও আমি খাবো, খেয়ে দেয়ে আমি চলে যাবো।" তখন মানে রাতের মধ্যে ওরা জোগাড় করছে আরকি ৫ কেজি আতপ চাল, কাঁচা। তারপর তার সামনে দিছে বিশাল এক গামলায় করে। সেটা করছে কি ওই মহিলা ওই ৫ কেজি চালের ভিতরে পুরা দুধটা ঢালছে, ঢাইলে কলাটা দিছে, দিয়ে মাখাইছে। মাখায়ে একটা মানুষের পক্ষে সম্ভব না এতগুলা খাওয়া। সেই তাও দেওয়া কোপ সম্ভব নয়। কোপটা সে পুরাটা শেষ করে ফেলছে। পুরাটা একদম ৫ কেজি চাল, কাঁচা চাল চাবাতে তো অনেক কষ্ট হবে। সে পুরাটা শেষ করে ফেলছে। ফেলার পরে এখন বলছে যে, "আমি এখন চলে যাবো।" তখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করছে যে, "ও যে চলে যাবে তার প্রমাণ কি? আপনি বলতেছেন চলে যাবে। ও যদি আবার ব্যাক করে ফেরত আসে, আমাদের তো প্রমাণ লাগবে যে আপনি কিছু করেন।" তখন ওই লোকটা আশেপাশে তাকাচ্ছে। তাকাতে দেখে কি যে বাড়ির পিছনে একটা বড় আম গাছ আছে। তখন বলছি, "দেখেন তো আম গাছের নিচে কেউ আছে নাকি?" তখন বলছে যে একজন লোক গেছে যে বলছে, "না কেউ নাই।" বলছি, "কেউ যদি থাকেও তাকে সরে যেতে বলেন।" তখন সরে যেতে বলছে। কেউ নাই, পুরা ফাঁকা। ঠিক ৩০ থেকে ৪০ সেকেন্ড পরে একটা কি জিনিস হইছে যে একটা বিশাল মোটা ১০ থেকে ১২ ইঞ্চি মোটা একটা ডাল ভেঙে পড়ছে। হঠাৎ করে মানে মোটাস করে একটা শব্দ হচ্ছে, বিকট শব্দে ভেঙে পড়ছে। যে ডালটা কাটতে কমপক্ষে যদি কুড়াল দিয়ে কাটা হতো, তাও ঘন্টা খানেক সময় তো লাগতই ও সময় লাগতো স্বাভাবিক। তারপরে ওই এই জিনিসটা করার পরে কি লোক বলছে, "হ্যাঁ, ওই এখন চলে গেছে, এখন ভালো।" তারপর থেকে ওই মহিলা ঠিকই আছে, ভালো আছে, সংসার করতেছে। তার বাচ্চা-কাচ্চা সবই হইছে। এখন নরমাল এখন। এখন নরমাল। আমাদের আরো একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনায় আমরা চলে যাব। আর ১ম এ আপনি তো মানে ২য় বার একটা ঘটনা বলেছেন। আপনাকে কষ্ট করে আমার নামটা বলতে হবে। আমাদের কাউকে দেখা যাচ্ছে না। ভাইয়া আমি জয়। ওই ঢাকা সিটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি। শান্তিনগর থেকে এসেছি। ওকে। সো আপনার যে ২য় ঘটনা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা মেইনলি বেলি রোডে। মানে বেলি রোড থেকে যে কাকেল মোড়ের সামনে। বেসিক্যালি ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড নতুন মানে এসএসসি রেজাল্টের পর নতুন একটা মোবাইল সেট কিনে। সো ওর তো একদিন হ্যাং আউট করতে বের হওয়ার পরে ওর মোবাইল সেটের ক্যামেরা রেজোলিউশনটা চেক করতেছিল। সো হঠাৎ করে একবার আমরা ফ্রেন্ডরা খেয়াল করলাম যে একটা লোককে আমরা ভিজুয়ালি দেখতেছি বাট ক্যামেরাতে আমরা পাচ্ছি না তাকে। আচ্ছা। অনেকক্ষণ খেয়াল করার পর তার পিছনে ফলো করছিলাম প্রায় ১০-১৫ মিনিট। সো বেলিওর থেকে প্রায় কাকরাই মোড় পর্যন্ত গেলাম। একসময় ডিসাইড করলাম যে যাই, তাকে দিয়ে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী? তখন তাকে যে পিছন নক করতে যে এক্সকিউজ মি ভাইয়া, তখন উনি জাস্ট ঘুরে যেটা বলল, সেটা হচ্ছে যেটা দেখছো এটা নিয়ে আর কোনোভাবে কথা বলবে না। তারপর আমরা কিন্তু কনফিউজ হলাম যে ব্যাপার কি? কি বলবো এটা? সো ভিডিও হলো, তারপর এটা চেক করলাম। ভিডিওর ভিতরে তার কোনো চিহ্নও পাইনি।
ফ্রেন্ডরা মানে সাথে সাথে চেক করতে যখন তার দিয়ে তাকালাম জাস্ট থিন এয়ারে নেই, একদম থিন এয়ারে হঠাৎ করে নেই। ওকে, এবং রোডটা মেনলি শুক্রবার বিকালের দিকে, সো কাকের মোড়ে মানুষ কিছুটা কম থাকে। সো যদি দৌড়াও যেত বাট দূরে হলেও বোঝা যেত, বাট ছিল না কেউ। তো আমি এবং আমার ৩টা ফ্রেন্ড ছিল সাথে, তমাল এবং আরও ২ জন। সো ওদের মানে ৪ জন একসাথে এক্সপেরিয়েন্স করে জাস্ট কনফিউজ যে কী হলো এটা? এরকম আসলে কোনো এক্সপ্লেন কারো কাছে ছিল না। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। বেসিক্যালি এটাই প্রবলেম। You play guitar, মানে you are a guitarist, right? So গিটার নিয়ে একটা ছোট্ট করে যে ওই ঘটনাটা কি ছোট্ট করে বলা যায় একদম, নাকি আজকে অনেক বড় হবে, তাই না? এটা হয়তো নেক্সট আচ্ছা, তাহলে আমরা অন্য ঘটনায় চলে যাই, কারণ অনেক বড় ঘটনা, সেটা আজকে বলার মতো সময় খুব কম। আমরা এর মাঝখানে আরও কিছু এসএমএস পড়ে ফেলি। আমাদেরকে এসএমএস করেছেন চিরঞ্জীব খুলনা থেকে, আমাদেরকে লুৎপর চিটাগং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা জিতু ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। মোহাম্মদ বাবু আমাদের এসএমএস করেছেন। মুরাদ খালিশপুর খুলনা থেকে এসএমএস করেছেন। মাসুক আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা খুব বড় ব্র্যান্ডের একটা গাড়ি, আমি নামটা পড়লাম না। আচ্ছা অঞ্জন আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন মহিউদ্দিন ফ্রম বাজিতপুর, এবং তার গার্লফ্রেন্ডের পরীক্ষা, তাকে দোয়া করতে বলেছেন। ডেফিনেটলি দোয়া করছি। ইমু, সান্ত্বনা সবাই আমাদের এসএমএস করেছেন। সাব্বির আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে মাহাদি, এছাড়াও সাবেরা চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে মুন্না চাঁদপুর থেকে, এবং আমাদেরকে রাত্রি এসএমএস করেছেন ফ্রম ময়মনসিংহ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মাহিন এসএমএস করেছেন। সো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি আরেকটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে এই সময়ে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের খুলনা থেকে একজন গেস্ট। তিনি এসেছেন কষ্ট করে ঢাকায়। আপনি আপনার নামটা একবার বলবেন। জি, হাই, I'm Samit from Khulna. তো আপনার কিছু প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো আপনি একটু আগে আমাকে বলছিলেন যে এরকম ধরনের কিছু প্রবলেম রেগুলারই আপনার হতো। এটা আমি আসলে ফিল করা শুরু করি হঠাৎ করেই। একদিন নামাজ পড়তে যাই মসজিদে। নামাজ পড়তে যেয়ে ফার্স্টে কিছু মনে হয়নি, নামাজে দাঁড়াইছি। দাঁড়ানোর পর হঠাৎ করে আমি স্মেল পাইতে থাকি একটা। তো এরকম স্মেল আমি কখনো কোথাও মানে অনেক বডি স্প্রে কিংবা ইউজ করছি ডিওড্রেন্ট, বাট এরকম স্মেল আমি কখনো পাইনি। তো এই স্মেলটা পাওয়ার পর স্মেলটা কেমন ছিল একটু বলা যায়? স্মেল একটা মিষ্টি স্মেল, খুবই ভালো। বাট এরকম টাইপের স্মেল আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। আননোন স্মেল। তো এই গোটা ঘটনাটা ২-৩ মিনিটের ভিতর হয়। স্মেলটা পাওয়ার পর আমি মনে হয় যে ১ সপ্তাহ কিংবা তারও বেশি টাইম যদি কেউ না ঘুমিয়ে থাকে, তো না ঘুমিয়ে থাকলে যে সারা রাজ্যের ঘুম যেমন মনে হয় যে চোখে, আর চোখ মেলে রাখতে পারতেছি না। তো এরকম মনে হয় যে ঘুম আসতেছে। আমি এখনই পড়ে যাবো। এরকম তো ও ঘুম আসে। ঘুম আসার পরপরই আমি সামনে দেখতে পাই একটা ইমেজ, যে সেটা ওভারকোট পরা। এর আগে পর্যন্ত আপনি পুরোপুরি সুস্থ? আপনার কোনো ধরনের ঘুম বা এরকম? ডক্টরের কাছে গেলেও কোনো মানে যত চেকআপ করানো হয়েছে পুরো ঘটনা তো আসলে এই যে। তো তারপর আমি সামনে একটা দেখতে পাই ব্ল্যাক ওভারকোট পরা, লম্বা একটা টুপি মাথায় দেওয়া, ভিতরে অন্ধকারাচ্ছন্ন। মানে তার ফেস আমি আজ পর্যন্ত ৩-৪ বার এরকম হয়েছে, সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম। তো তারপর আমি তার ফেস দেখতে পাই নাই কখনো। সে তার ওরকম দেখার পর উনি আমাকে হাত উঁচু করে, হাত ইশারা করে ডাকে যে কাছে আসো। তো এরকম ডাকে আর ২-৩ বার শুধু মুখ দিয়ে বলে যে আয়। তারপর আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরকম ৩-৪ বার হয়েছে এবং বেশিরভাগ টাইম আমি দাঁড়ানো অবস্থায় পড়ে গিয়েছি এবং মাথায় আঘাতটা বেশি পাই সবসময়। লাস্ট যেবার আমি মারাত্মক সমস্যা হয় ওইটা হলো আমার নাকের পুরো ২ চোখের মাঝখানে নাকের উপরে স্পট পড়ে আছে এখনো। ওইখানে লাগে এবং আমি ওইবারই সবচেয়ে বেশিক্ষণ সেন্সলেস হয়েছিলাম, ৫ থেকে ১০ মিনিট দুপুর টাইমে। আচ্ছা। এমনি আপনি বলছিলেন যে আপনাদের বাসাতে সবসময় এরকম উইয়ার্ড ঘটনা ঘটে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময়। এখনো ঘটছে। তো আপনারা এমনিতে কোনো কারো পরামর্শ নেননি বা এরকম? হ্যাঁ, অনেক হুজুর কিংবা ইয়েদের যারা এরকম জিন নিয়ে জিন চালাতে পারে, এরকম অনেক লোককে দেখানো হয়েছে। বাট তারা একটাই কথা বলছে যে এদের তাড়ানো যাবে না। এরা অনেক আগে থেকে বাস করে এবং তার সাথে এড হইছে আমাদের 1995 এ একটা আমাদের নেইবার একজন এসে আমাদের বাড়ির পিছনে অনেক বড় বাগান। ওই বাগানে একটা শীষ গাছের সাথে উনি গলায় দড়ি দিছে।
তো ওইটার পর থেকে আরও সমস্যা বাড়ে। ওই তারপর থেকে আজ পর্যন্ত প্রবলেম ক্রিয়েট করেই চলছে তারা। মানে উনি মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। আর তারপর কি ওনাকে দেখা যায়? হ্যাঁ, উনি ওরকম দেখা যায় যে ওরকম হয় সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছেন, কিংবা আমাদের রাত্রে অনেক রাতে তালা ধরে নাড়ছেন শব্দ, কিংবা খাটের তলে এটা কি শুধু আপনি শোনেন না, বাসার আরো অনেক মানে আচ্ছা। প্রায় প্রত্যেকটা মানুষ এটা এক্সপিরিয়েন্স করছে। এরকম ছাদের উপর মনে হয় যেন বড় একটা স্টোন যদি গৌড়ায় দেওয়া হয়, ওটা উড়িয়ে চলে যায়। হ্যাঁ, গৌড়ায় চলে যাওয়ার সময় ওরকম একটা শব্দ। কিন্তু ছাদে যেয়ে দেখা যায় কিছুই নাই। আসলে এরকম হচ্ছে, এবং যতবার বাড়ি বন্ধ দেয়, বাড়ি বন্ধ দিলে বন্ধ থাকে না, কোনো না কোনোভাবে ছুটে যায়। আমি একবার দেখছি যে এক হুজুর এসে ওরকম আমাদের বাড়ির ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই টাইমে উনি এসে ওরকম বন্ধ দিছে, দেওয়ার পরের দিন বলছে আচ্ছা দেখতেছি প্রবলেমটা কি। উনি এসে একটা তুড়ি দেয়। তুড়ি দেওয়ার পর মানে কোনো মানুষ নাই, কিছু নেই, একা একা ইটগুলি এসে আমাদের বাড়ির ভিতর পড়তে থাকে। ওই পাশের কনস্ট্রাকশনের আস্তে আস্তে ইট সব বাড়ির ভিতরে এসে পড়তে থাকে। তো ওরকম করার পর উনি পরের দিন আর আসেন নাই। তার পরের দিন এসে বলে যে, "না, এদের তাড়ানো যাবে না। এরা অনেক আগে থেকেই, তোমাদের পূর্বপুরুষরা কেউ এখানে জিন পালতো। তো এখানে ভালো জিন, খারাপ জিন ২ রকমের জিন আছে। তো ভালো যে জিনগুলি ছিল, যেগুলিকে অরিজিনালি পালতো আমাদের পূর্বপুরুষরা কেউ, তো তারা অনেক ওল্ড হয়ে গেছে। তাদের তাদের কথা এখন এই খারাপ যেগুলি আর ওরা কেয়ার করে না। আচ্ছা। এইটাই আমাদের ওরা মানে অনেক করছে। ওকে। সো এটাই ঘটনা ছিল এবং এখন আপনারা এই প্রবলেমগুলো ফেস করছেন।